টিডার রশি বাঁধা, মানে এরকম, এটা বেশি দূরে তুমি যেতে পারবে না, ঠিক আছে? ওই জাস্ট সি দ্য ইমেজ অফ এ গোট, একটা বিশেষ রাইট। সো এই যে ভিভিড ইমাজিনেশন, হাউ ডিড ইট, ও যেটা বলছিলাম আর কি। সো হোয়াট হ্যাপেন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, that particular journalist, he was describing in a like end of the day, like probably it is evening, সন্ধ্যা নামছে। আমি এটা বাংলায় বলছি কেন, তাহলে it can probably better resonate with you. সন্ধ্যা নামছে কিন্তু অন্ধকার হয়নি, কারণ প্রচুর আলো ওখানে এবং ঝলমল করছে চারপাশে। না না না, দিন ঠিকই আছে, মানে ওখানে কিন্তু মানে স্ট্রিট লাইটস এবং মনে করো দোকানের লাইট সমস্ত কিছু ঝলমল করছে, মানে ওই না না, আমি ভেনিসের কথা বলছিলাম হলো দেখানোর জন্য, এটা আমি নিউ ইয়র্কের কথা বলছি। সো হোয়াট হ্যাপেন্স, ওইখানে মোটামুটি সব দোকান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে তোমার দোকানের ভিতরে কিন্তু প্রচুর ম্যানিকিন থাকে। হ্যাঁ, ম্যানিকিন তো আমরা এখন বুঝি না। মজার ব্যাপার হলো আমার সময় কিন্তু আমি ম্যানিকিন অর্থটা জানতাম না আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত। ওয়াই? কারণ বাংলাদেশে তখন ম্যানিকিন ওইভাবে ব্যবহারই করা হতো না, খুব কম। ওই গয়নার দোকানে হয়তো একটু হেড এইটুকু রাখা আছে, ওইটার মধ্যে হয়তো গয়না পড়ে আছে, কিন্তু ম্যানিকিন এরকম ব্যবহার হতো না। দেখো মানে প্রত্যেকটা জিনিস, এটাকে বলা হচ্ছে থিঙ্ক উইথ দ্য অবজেক্টস, মানে কোনো একটা অবজেক্ট তোমাকে একটা পার্টিকুলার জিনিসের সাথে পরিচিত করছে এবং ওইভাবে চিন্তা করতে বাধ্য করছে। হ্যাঁ, সো এটা ওই এডুকেশনাল সাইকোলজিতে প্রচুর এই ব্যাপারগুলো আছে। সো আমরা জাস্ট ওই জিনিসটাকে খেয়াল করি যে এই সারি সারি ম্যানিকিন তোমার দিকে তাকিয়ে আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তায় এক লোন মিউজিশিয়ান, সে স্যাক্সাফোন বুঝতো না, এই যেরকম করে বাজায় যে, সে একটা খুব মেলানকলি টুন বাজাচ্ছে। মেলানকলি মানে কি? বিষাদময় একটা টুন বাজাচ্ছে। সো সে এইভাবে হেঁটে যাচ্ছে, রাস্তাঘাটে লোকজন কমে গেছে। হ্যাঁ, এই যে স্টোরিটা বা এই যে ছবিটা, এটা আমার মাথায় গেঁথে গেল, রাইট? এবং আমি যখন ওই যে বাইরে পড়তে যাওয়ার জন্য চিন্তা করলাম, আমি বললাম যে আমি নিউ ইয়র্কেই যাব। হাও দেখেছ মানে কীভাবে মানে একটা জাস্ট কিছু লাইন তোমার ভিতরে একটা রেজোনেন্স তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তো ওই জিনিসটা আবার আফটার আমি যখন নিউ ইয়র্কে এরকম সানডে নাইটে এই স্টোরিটা হয়। সানডে নাইটে এরকম ওরা দোকানপাট আগে বন্ধ হয়ে যায়, মনে করো 7টার দিকে বন্ধ হয়ে যায়। তারপরে তুমি প্রচুর লোকজন ট্যুরিস্ট আছে রাস্তাঘাটে, কিন্তু ওই ঝলমলে ইসের ভিতরে তুমি হেঁটে যাচ্ছ। মানে আই ওয়াজ ওয়াকিং ডাউন দ্যাট স্ট্রিট। এই যে মানে এক ধরনের আমার এই ছবিটা তোমাদের কাছে আমি পৌঁছানোর জন্য যেই শব্দের আশ্রয় নিচ্ছি, দিস ইজ স্টোরি টেলিং। হ্যাঁ, সো দিস ইজ হাউ। এবং এর পেছনে দ্য স্পিকার হ্যাজ টু বি ভেরি আমি স্টোরি টেলার হিসেবে এত ভালো না। হ্যাঁ, বাট প্রেজেন্টেশনকে ইফেক্ট করতে হলে you have to really take the help of it. And being a teacher, probably it helps me being a storyteller. কিন্তু যারা একেবারে আসলেই প্রফেশনাল স্টোরি টেলার বা প্রফেশনাল প্রেজেন্টার, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রচুর ভীষণ রকম, তারা যেই শব্দ ব্যবহার করে অর্নামেন্টাল। এখানে আমার সাথে আমি যদি ইংরেজিতে তোমাদেরকে এই জিনিসটা ব্যাখ্যা করতাম, it would not really tune with you guys. কারণ কি, ওই অর্নামেন্টাল ইংলিশ এখানে তুমি হয়তো ওই অর্থগুলো জানো না। সো ইট উড কজ সাম সর্ট অফ নয়েজ। কী ধরনের নয়েজ? হ্যাঁ, কিন্তু বাট এটার একটা স্পেসিফিক নাম আছে, সিম্যান্টিক। ভেরি গুড, এই তো আই এম সো হ্যাপি যে ফাইনালি আই ক্যান মেক ইউ গাইজ রিমেম্বার। এইটা হচ্ছে আমি তোমাদের উপর জার্মেন লোড ব্যবহার করছি যে ইয়াস, you can remember. So that's how all these text, all these lines of they tell you certain things, but you have that semantic noise, কারণ এখানকার অনেক শব্দ তোমরা জানো না।
so it does not get to you. So there I come in, আমি এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমি ফিল আপ করছি, ঠিক আছে? সো ইভেন ইফ আমি হয়তো 100% ফিল আপ করতে পারি না বা পারছি না, সো দেন when you are attentive, then you can kind of ask a questions. ওই কোয়েশ্চেন জিজ্ঞেস করার মাধ্যমে তুমি আবার গ্যাপটা ফিল আপ করে ফেললা। বুঝতে পারছো যে দিস ইজ হাউ লার্নিং হ্যাপেন্স। এই যে দিস ইজ দ্য সায়েন্স অফ লার্নিং, মোস্ট অফ আস আর নট অ্যাওয়্যার অফ ইট। এবং আমি যখন বাইরে পড়তে গেছি তোমাদের মতোই এই ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, সো আই ওয়াজ নট রিয়েলি অ্যাওয়্যার, কিন্তু পরে দেখলাম I will not on the camera. I will ask answer to you later. So what happened is that I kind of came to learn যে ওখানে টিচাররা এই জিনিসগুলো প্রচুর ব্যবহার করেন, ল্যাঙ্গুয়েজ, তারপরে বডি মুভমেন্ট, আই কন্ট্যাক্ট, ইউজ অফ ভয়েস, এই জিনিসগুলো, অ্যান্ড গিভস ইউ আ স্টোরি টেলার থিং. Like in discrete mathematics, have you taken discrete mathematics? So do you know any story about John Bull? I usually used to do that. যে যখন আমি বুলিয়ান অ্যালজেব্রা পড়াচ্ছি, আমি জন বুলের স্টোরি নিয়ে আসতাম. জন বুল ওয়াজ a teacher of the Queen of England, and what happened, one day it was really snowing, it was almost a blizzard. আচ্ছা, আমরা যারা গরম দেশের মানুষ, আমাদের জন্য এটা একটু চিন্তা করা কষ্টকর যে তুষার ঝড়, নর্মাল তুষার পড়া, এগুলোর অনেকগুলো স্টেজ আছে কিন্তু। হ্যাঁ, মানে হ্যাঁ, ওই তুষার ঝড়টা হচ্ছে উইন্ড ইজ ব্লোয়িং ভেরি হার্ড, তুমি মানে বৃষ্টিকে, আমাদের যে ঝড়, যখন ঝড় বৃষ্টি হয়, ওই বৃষ্টিটাকে তুমি যদি ফ্রোজেন করে দাও, তখন যে অবস্থা হয় ওইটা হলো ব্লিজার্ড। সো এই ধরনের একদিন ব্লিজার্ডের রাতে উনি কুইনকে করে আসছিলেন, পড়িয়ে আসছিলেন। সো হি গট নিউমোনিয়া, ঠান্ডা লেগে ভেজা কাপড়ে নিউমোনিয়া, অ্যান্ড হি ডায়েড আউট অফ নিউমোনিয়া, ঠিক আছে? সো এইগুলো আসলে খুব হ্যাপি জিনিস না, আরও হ্যাপি জিনিস থাকে অনেক কিছুর, বিভিন্ন কনস্ট্রাক্ট বা কনসেপ্টের পিছনে, কিন্তু আমি এটা বলি আর কি। তো জাস্ট টু সে দ্যাট এই যে আমরা উই আর অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অফ গ্রেট ম্যান ফ্রম পাস্ট, এই কথাটা বুঝতে পারছো? যে আমরা তাদের কাঁধে পাড়া দিয়ে আমরা আমাদের নলেজ, টেকনোলজি এত দূর এসছে, হ্যাঁ, কিন্তু তাদের জীবনের কাহিনীকে আমরা কতখানি জানি, ঠিক আছে? যেমন মনে করো রেনে ডেকার্ট, আমি আর মানে আসলে আমরা একটু কাইন্ড অফ গোয়িং অ্যাওয়ে ফ্রম আওয়ার থিং। সো জাস্ট আই উড এনকারেজ যে যখনই তুমি একটা পার্টিকুলার কনসেপ্টে দেখো যে এর পেছনে একজন মানুষ আছে, try to learn about him or her. যেমন মানে সেই অ্যালান টুরিং সম্বন্ধে আমরা জানি। Exactly, he was the person who led a team to Enigma code. What was Enigma code? Very good, very good. During the Second World War, the German Navy had very fast submarines called U-boat. অনেকগুলো এরকম ফাস্ট U-boat, হ্যাঁ, U-boat. So they were causing havoc to the commercial ship. এই ইন্ডিয়ান ওশেন, তারপরে তোমার অ্যাটলান্টিক ওশনে যত কমার্শিয়াল ব্যবসা, মানে বিভিন্ন ক্রেটার, বিভিন্ন মালপত্র নিয়ে যেই জাহাজগুলো যেত, বাণিজ্যিক জাহাজগুলো, এগুলোকে ডুবিয়ে দিত আর কি, হ্যাঁ, মানে এগুলো। এবং দে ইউজ টু কমিউনিকেট ইউজিং এনক্রিপ্টেড মেসেজেস। ওই মেসেজগুলোকে এনক্রিপ্ট করার জন্য দে ইউজ টু ইউজ এ মেশিন কল ইনিগমা। হ্যাঁ, ইনিগমা মানে কি? মিস্টারি, রহস্য, হ্যাঁ। সো দ্যাট ইনিগমা code generated by Enigma, Alan Turing and his team were assigned যে এটা ভাঙতে হবে, and when they brought it up, they did the thing, then they could locate, মানে মিত্র বাহিনী, তখন তো ওইটা দুইটা বাহিনী ছিল, অ্যাক্সেস ফোর্স আর অ্যালাইড ফোর্স। অ্যাক্সেস ফোর্সে ছিল 3টা দেশ, নাম জানো? জার্মানি, জাপান আর ইটালি, আর বাকি ওয়ার্ল্ড একদিকে। তো হ্যাঁ,
না না রাশিয়া ছিল মিত্র শক্তিতে অ্যালাইড ফোর্সে না পরে হ্যাঁ কিছুটা পরে বাট তারা সে কখনোই ওদের সাথে ছিল না ওদের না Russia was actually yes neutral and what happened they had a pact with Germany that we are not going to attack each other but Chamberlain the British Prime Minister at that time he actually induced Germany to attack Russia so that Russia is a huge power so and Russia was communist at that time so they said let them kata diye kata tola let them fight each other and let them get weak and we gonna prevail but that did not happen Russia came back actually Soviet Union became victorious almost close to the Leningrad they were but then they because of the winter of they came back I mean they fought hard and they won it was a huge loss for Soviet Union also so anyway where was I organizational confusion তৈরি হচ্ছে enigma so Alan Turing actually broke that code and for that reason they could identify the location of the submarines and they the Allied power started destroying them so that how it really helped the Allied power to win the Second World War so Alan Turing private life of Alan Turing does anyone know he has influenced the computer science and engineering so many ways but we hardly know a thing yes good for you I mean knowing that he was a gay and he used to pretend that he's a heterosexual meaning straight guy so what happens sometimes we are actually why am I saying that story see AI in terms of AI I usually tell that story in my artificial intelligence class that Alan Turing actually said if an AI can exhibit the human qualities then we can if it sounds like human then it is intelligent Alan Turing এই কথাটা ছিল কিন্তু এইটা কোত্থেকে এসেছিল তার ওই মাইন্ডসেট থেকে যে সে মনে করেছে আমি I am pretending to be a straight guy but I'm not so I'm doing it intellectually and intelligently but the machine if the machine can do it machine can also exhibit intelligence but that was wrong এখানে আরেকটা ব্যাপার এসছে ওই আরেকজন সাইকোলজিস্ট জন সিয়ারল উনি এটাকে রিফিউট করেছেন রিফিউট মানে হচ্ছে এটাকে পাল্টা উত্তর দিয়ে বলছেন না এটা সম্ভব না আর কি সো এটা ইউ উইল কাম টু নো so that sort of thing what am I trying to do is like when I'm introducing a topic in my AI class I tell these stories I use these true stories to make people interested okay so it is not that always you bring in true stories you can also make up stories so that is how the storytelling goes all right now the storytelling also have the persuasion meaning to encourage someone like if you are telling a story and you get really persuaded I have to like that say I'm talking about the heroic acts of our freedom fighters during our liberation war so you feel what happens you have endorphins running in your brain and you feel really energized yes they were really patriots they have sacrificed their life for us for our nation so that sort of feeling you are bringing in some kind of image and that is motivating you so that is called persuasion okay next is simplicity and clarity so it doesn't have to be very complex
সবসময় যে খুব অর্নামেন্টাল শব্দ দিয়ে তুমি বলবা। হুমায়ুন আহমেদের সাথে বিভূতিভূষণ বা আরেকজনকে না, মুস্তফা আলী না, মুস্তফা আলী ওয়াজ রিয়েলি মডার্ন। বিভূতিভূষণ আর ওই যে দুর্গেশ নন্দিনী লিখেছেন যে কি না, ও বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের সাথে হুমায়ুন আহমেদের পার্থক্য কী? কেউ বঙ্কিমের লেখা হয়তো কেউ পড়ো নাই মনে হয়। কোনটা? বিড়াল, কমলাকান্তের বই। হ্যাঁ, দ্যাটস, অথচ হুমায়ুন আহমেদের লেখা কিন্তু গড় গড় করে পড়ে যাওয়া যায়। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? প্রচণ্ড রকম অর্নামেন্টাল শব্দ ব্যবহার করতেন। আর ওই সময়কার শব্দ, মনে করো 1800s যা হতো, ওই বঙ্কিমচন্দ্রের লেখা কিন্তু যথেষ্ট, মানে যারা মোটামুটি ভোকাবুলারি ভালো তাদের জন্য কিন্তু খুব লিরিক্যাল লেখাটা। বাট পিপল ফ্রম দিস টাইম, এই সময় থেকে, এই সময়ের যারা তোমরা, তাদের কাছে এইটা মনে হবে যে আউট অফ দিস ওয়ার্ল্ড। এটা কি, মানে ইউ ক্যানট রিয়েলি এটা মানে দাঁত বসাতে পারছো না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো হুমায়ুন আহমেদের লেখা, যদিও হুমায়ুন আহমেদের লেখা আবার কিন্তু খুব সিম্পল এবং ক্লিয়ার, বাট প্রবাবলি দিস আর নট লাইক হিউজ ইম্প্যাক্ট। অনেক স্টোরি আছে, কিন্তু তুমি কয়টা মনে করতে পারো? বা কাজী আনোয়ার হোসেন ফর দ্যাট ম্যাটার। হ্যাঁ, কাজী আনোয়ার হোসেনের লেখা আমি কেন বলছি, তোমরা একটা জিনিস আমি আই উড সাজেস্ট, কাজী আনোয়ার হোসেনের লেখা রবিনহুড বইটা কেউ পড়েছ? যদি পাও পড়ে নিও। ওয়াই? রবিনহুড হচ্ছে একটা কিংবদন্তি, রাইট? তো কিন্তু আমি প্রায় 3-4 ধরনের ট্রান্সলেশন পড়েছি, নাথিং কেম ক্লোজ টু কাজী আনোয়ার হোসেন। কারণ কি, ওই যে ক্লারিটি অফ ল্যাঙ্গুয়েজ, এবং ওনার লেখার আরেকটা আছে যে ইউ কুড সি দ্য শেরউড ফরেস্ট। শেরউড ফরেস্ট হচ্ছে যেখানে ওই রবিনহুড থাকতো, মানে তার দলবল নিয়ে, সবুজ রঙের কাপড় পরা তার দলবল নিয়ে ওখান থেকে হুট করে বের হয়ে ওই রাস্তা দিয়ে যেসব ধনী লোকজন বা বিভিন্ন চার্চের ফ্রায়ার বলে ওদেরকে, যাজক, এরা যেত, তাদেরকে ধরে বসতো আর কি। সো ওই মানে তার লেখা পড়ে মনে হলো যেন everything is visible in front of my eyes. So that is called the simplicity and clarity. So it takes a lot, let me caution you guys, to be a very good storyteller it takes a long time, but you should start from a certain point. মানে তুমি হয়তো ভাবছো যে আমার কি দরকার, আমি কোথায় এত স্টোরি বলবো। But when you are in some kind of organization, কোথাও you are doing a job, কোথাও একটা চাকরি করছো কিছু একটা, যখন তুমি খুব সহজে তোমার আইডিয়াগুলোকে এক্সপ্রেস করতে পারো এবং লোকজনের কাছে তোমার আইডিয়াগুলোকে ভিজিবল করতে পারো, ইট ডাজন্ট হ্যাভ টু বি ইয়োর নভেল অর স্টোরি, মানে একেবারে স্পাই থ্রিলার, এগুলো হতে হবে না। বাট if you practice, you can get through to people, অডিয়েন্সের কাছে খুব সহজে পৌঁছাতে পারো। সো দ্যাট ইজ ওয়াই স্টোরি টেলিং ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, স্টোরি টেলিং ইজ নট লিমিটেড টু ট্র্যাডিশনাল ন্যারেটিভস। ট্র্যাডিশনাল ন্যারেটিভ মানে মনে করো সত্যি কোনো যুদ্ধের বর্ণনা, আগের কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টস, শুধু সেগুলো হবে এগুলো না। ইট ক্যান ইনক্লুড অ্যানেকডোটস, যেটা আই ইউজ আ লট, story from my own life, story from the past. Then case studies মানে হচ্ছে যে তুমি মনে করো যে কোনো একটা পার্টিকুলার খুব বড়সড় ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেমন 96-এ দেখা গেল যে স্টক মার্কেট লোপাট করে ইন্ডিয়ান ইনভেস্টররা চলে গেছে। হ্যাঁ, বা মনে করো এই যে কয়েকদিন আগে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড হলো। হ্যাঁ, সো এই ধরনের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কেস স্টাডিজ। একটা নির্দিষ্ট ঘটনার উপরে যখন তুমি কনসেন্ট্রেট করছো, দিজ আর কেস স্টাডিজ। ও টেস্টিমোনিয়াল মানে হচ্ছে কোনো কিছু সম্বন্ধে বলা, মানে কোনো একটা কিছুকে ডিসক্রাইব করা। ইভেন মেটাফর কি, এটা তোমার ইংরেজি সাহিত্যের থেকে, মেটাফর হচ্ছে রূপক। যে আই এম সেইং দ্যাট লাইফ ইজ লাইক ওয়াটার ড্রপস অন এ লিফ। কি পদ্মপাতা, মনে করো পদ্মপাতার উপরে টলটলে পানি,
কি মানে জিনিসটা কীরকম প্রচণ্ড রকম আনস্টেবল, তাই না? মানে একটু বাতাস আসলেই পড়ে যাচ্ছে পানিটা। হ্যাঁ, সো এই যে এই ধরনের এই জিনিসগুলোকে বলা হয় মেটাফর। আচ্ছা, তারপরে এরকম আমার একটা খুব প্রিয় মেটাফর আছে, সেটা হচ্ছে tears in the rain. When you are crying, if you are walking underneath the rain, no one can see you crying. But এটা আমি কোত্থেকে পেয়েছি? There is a movie called Blade Runner. Blade Runner এ যেটা হয় যে মানে আমি ব্যাকগ্রাউন্ডটা না বললে হবে না, 6জন রোবট তাদেরকে তৈরি করা হয়, তারা পৃথিবীতে ফেরত এসে তারা তাদের একটাই প্রবলেম ছিল, তাদের লাইফ স্প্যান ইজ অনলি ফর 4 ইয়ার্স, 4 বছরের মধ্যে তারা মারা পড়বে। বাট দে আর সুপার লুকিং। ব্লেড রানার দেখেছ? অত্যন্ত সুন্দর দেখতে, অত্যন্ত স্ট্রং, বুদ্ধিমত্তা প্রচণ্ড, কিন্তু মাত্র 4 বছরের জন্য। তো তারা করে কি, তাদের যে ক্রিয়েটর একজন সায়েন্টিস্ট তার কাছে যাওয়ার চেষ্টা করে, যে গিয়ে যে কেন তুমি আমাদেরকে এত কম সময়ের জন্য বানিয়েছ, ওয়াই? তো সায়েন্টিস্ট বলে যে এটা একটা টাইম ডিমান্ড ছিল, আমরা চেয়েছি তোমাদেরকে এইভাবে বানাতে। সে তখন রেগে গিয়ে ওই সায়েন্টিস্টকে মেরে ফেলে আর কি। হ্যাঁ, তারপরে শেষে হয় কি, ওর পিছনে থাকে হচ্ছে হ্যারিসন ফোর্ডকে তোমরা চেনো? হ্যারিসন ফোর্ড ইন্ডিয়ানা জোন্স বা ওই ধরনের মুভিগুলোতে হ্যারিসন ফোর্ড হচ্ছে ওখানে কাজ করে একজন হিসাবে, বলতে পারো যে আততায়ী হিসাবে, মানে হি কিলস দোজ রোবটস। হ্যাঁ, এবং খুঁজে তাদেরকে বের করে এবং তাদেরকে করে, কারণ এরা মানুষের জন্য ডেঞ্জারাস। সো হি কামস দেয়ার অ্যান্ড হি ট্রাইজ টু কিল দ্য লিডার অফ দ্যাট রোবট গ্রুপ। সবগুলোকে অলমোস্ট মেরে ফেলে, ওই একটা থাকে, কিন্তু সে করে কি, ওর হাত ভেঙে দেয়, ফলে সে আর তার পিস্তল ধরতে পারে না। তো তখন দেখা যায় যে ওকে ধাওয়া করে যখন, সে একটা বিল্ডিং থেকে পড়ে যেতে নেয়, মানে হ্যারিসন ফোর্ড তার আঙুল জাস্ট ওই কর্নারে এরকম আটকে আছে, হ্যাঁ এরকমভাবে, এবং সে অলমোস্ট পড়ে যাবে, তখন ওই রোবট করে কি, তাকে এইভাবে তুলে নিয়ে এসে বসিয়ে দেয়। তখন বৃষ্টি ওই সময়, মানে এটা দেখা হচ্ছে 2019 সালের, বইটা এই কাহিনিটা লেখা হয়েছে অনেক আগে। ফিলিপ কে ডিক নামে এক ভদ্রলোক, সায়েন্স ফিকশন রাইটার, উনি এটা লিখেছিলেন 1953 দিকে। তো তখন 2019 তার কাছে মনে হচ্ছে যে অনেক পরের স্টোরি। 2019 কি লস অ্যাঞ্জেলেস শহর, সেখানে সারাক্ষণ বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে ওই বৃষ্টি নামছে, লাস্ট সিনে যেটা হয় যে ও বের করে নিয়ে ওকে ঠিক তুলে নিয়ে বাঁচিয়ে তার লাইফ শেষ, তখন সে মারা পড়ে এরকম করে। হ্যাঁ, সো ওই সময়টায় আর কি, যে সে তার চোখ টলটল করছে, ওখান থেকে পড়ছে, এবং ওই সময় বৃষ্টিও পড়ছে। তো তখন যে তাকে খুন করতে গিয়েছিল, সে তখন চিন্তা করে যে সে আসলে কেন আমাকে বাঁচিয়েছে। নিঃসন্দেহে তার লাভ অফ লাইফ, যে একটা মানুষের জীবন খুব জরুরি, মানে আমি মারা যাচ্ছি ভালো কথা, কিন্তু ওই জীবনটা যাতে নষ্ট না হয়। সো এই যে মেসেজ, ওই ছবির যেই দেখলে, মানে ওই তোমরা এইগুলো অ্যাভেলেবল ইন্টারনেটে। হ্যাঁ, ইফ ইউ যদি দাও, ব্লেড রানার ছবিটার নাম। So why am I saying this? It will teach you. It will teach you about the use of metaphor. Blade Runner. And tears in the rain. এই এপিসোডটা দেখবা, and then in the next class you tell me about it. দেখি আমি তোমাদের কাছ থেকে রেসপন্স চাই, ঠিক আছে? All right. Then we are. আগেরটা আমি বলছি, পরেরটাও বেশ ভালো হয়েছে, কিন্তু আগেরটা ইট ওয়াজ এক্সেলেন্ট। অ্যান্ড ইউ নো হোয়াট দি আইরনি, যখন এই ছবিটা বের হয়ে আসে 1983-তে, ইট ওয়াজ এ ফ্লপ। নোবডি অ্যাকচুয়ালি রিয়েলি ওয়ান্টেড টু সি দ্য মুভি, বাট now this is one of the milestones in science fiction movie. Science fiction যদি বলা হয় যে বেস্ট 10টা মুভির নাম করো, it will come to the top. হ্যাঁ, এইরকম একটা আর কি। Maybe, and also because people could not relate to the metaphor, এরকম একটা কিছু আর কি। কিন্তু আমি এটা বোধহয় more than 20 times দেখে ফেলছি, কিন্তু তারপরেও I feel like going back and seeing it.
হি ওয়াজ, এবং এর যে ডিরেক্টরের নাম তোমরা হয়তো শুনে থাকতে পারো, রিডলি স্কট, খুব নাম করা ডিরেক্টর, হ্যাঁ, যদিও এখন অনেক বয়স হয়ে গেছে। Anyway, so that means we are almost done with storytelling. So basically, we understood that the storytelling has to be the sole objective. Main objective ta hote hobe hocche to get to the audience, captivate their attention and retain their attention through use of some kind of narrative. যে কোনো বর্ণনা, যে কোনো গল্পের মাধ্যমে তাদেরকে তুমি আটকে রাখবে। দ্যাট ইজ দি স্টোরি টেলিং। হ্যাঁ, আচ্ছা, সো লাস্ট টপিক অফ আওয়ার দিস চ্যাপ্টার ইজ দি পারসুয়েসিভ প্রেজেন্টেশন। সো what are we trying to do when we are actually delivering some kind of presentation or some kind of topic to persuade the audience? So for persuasion মানে কি? Encourage করা। হ্যাঁ, you have to tune up with the audience. সেই টিউন আপ মানেটা কি? তাদের মাইন্ডের সাথে প্যারালাল হতে হবে তোমাকে, এবং তোমাকে তাদেরকে তোমার দিকে টেনে আনতে হবে। হ্যাঁ, সো সেই জিনিসটা বলছে যে ইনফ্লুয়েন্স দি অডিয়েন্সেস বিলিভস, অ্যাটিটিউডস or actions by compelling them to adopt the presenter's viewpoint. Compel মানে হচ্ছে কি? আমি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তোমাদেরকে করার চেষ্টা করছি। কম্পেল, ফোর্স করা, হ্যাঁ, বাধ্য করা। তো তাদেরকে যে তারা নিজের অজান্তেই বাধ্য হবে প্রেজেন্টার যা বলছে সেই অ্যাটিটিউডটা নিয়ে নিতে। ও আচ্ছা, এইভাবে কথা বলছে, আই সি, ও দ্যাটস দ্য থিং। অ্যান্ড সাপোর্ট এ স্পেসিফিক আইডিয়া অর টেক এ পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন। যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য, মানে এই যে আমরা দেখি না যে বাংলাদেশে আসলে পলিটিক্যাল কালচারে এই বক্তৃতা বা এগুলো এমনই নিম্নমানের, মানে যে এই যে পারসুয়েসিভ অ্যাকশন বা পারসুয়েসিভ স্পিচ, এটা আমাদেরকে আমরা ধারণাই করতে পারি না। এদের এরকম সবাই শেখ মুজিবকে ফলো করা শুরু করে এরকম করে গলা কাঁপিয়ে এরকম করে, বাট রিয়েলি ডাজন্ট ডু এনিথিং। না, সেটাও একটা ব্যাপার, না সেটাও একটা ব্যাপার, বা এটা প্রবাবলি দিস হ্যাজ বিকাম সামথিং অফ এ ফর্মালিটি। আচ্ছা, এইভাবে একটা বক্তৃতা দিতে হবে, অমুক সে এইভাবে কথা বলতে হবে, শেষ। বাট আমরা যেটা দেখবো আর কি, ইন দ্য কোর্স অফ টাইম আমরা যেটা দেখবো যে ওবামার স্পিচটা নিয়ে আজকে আমরা কথা বলবো আরও, যে ইন দ্য কোর্স অফ টাইম ইউ সি দ্যাট লট অফ স্পিচেস আর বিং মেড টু এনকারেজ পিপল। মানে যে কোনো কিছু, যেমন মনে করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন যুদ্ধের আগে যে তার সাহাবীদেরকে অ্যাড্রেস করতেন, তারপরে মনে করো যে কোনো প্রাচীন রাজা আলেকজান্ডার, তখনকার যুগে একটা জিনিস ছিল কি, আই থিঙ্ক কল রেটোরিক্স মানে হচ্ছে অর্নামেন্টাল শব্দ ব্যবহার করে তুমি কিভাবে অডিয়েন্সকে পারসুয়েট করতে পারো। হ্যাঁ, এইরকমভাবে কোনো যুদ্ধযাত্রার আগে মনে করো যেভাবে আমরা বিভিন্ন হিস্টোরিক্যাল মুভিতে দেখি না, যে লিডার তাদেরকে খুব এনকারেজ করছে। হ্যাঁ, তারপরে কয়েকদিন আগে একটা মুভি, কয়েকদিন আগে মানে কি, ইটস অলমোস্ট লাইক 7 or 8 years, আমি জানি না তোমরা দেখেছো কিনা, ট্রয় মুভিতে ওই যে ইসের কী বলে এর নাম, ইসের অ্যাকিলিস, ব্র্যাড পিট যেটা অভিনয় করেছে, দ্য ওয়ে হি ওয়াজ টকিং, অর দি অ্যাগামেমনন হচ্ছে গ্রিকদের লিডার, এরা যেভাবে কথা বলেছে, এই জিনিসগুলো। আর এগুলো তো হচ্ছে কাইন্ড অফ ফিকশনাল, তাই না? আর রিয়েল ওয়ার্ল্ডে আমরা দেখব যেটা মার্টিন লুথার কিং, তারপরে নেলসন ম্যান্ডেলা, yeah, we could also watch Hitler. No, why? সে কী ধরনের রেটোরিক্যাল টুল ব্যবহার করেছে, এবং যদি সুযোগ পাই আমরা হিটলারের কে মক করে চার্লি চ্যাপলিনের একটা স্পিচ আছে, দ্য ডিকটেটর স্পিচ, ওইটাও দেখব যদি সময়, ভালো জিনিস মনে করেছ। সো দ্যাট মিনস হোয়াট? No, I mean, what happened? চার্লি চ্যাপলিন ওইরকম তার মতো হিটলারের মতো এরকম শর্ট মুস্ট্যাচ করেছে, ওইরকম ড্রেস আপ করেছে, এই জন্য মনে হয়। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য স্পিচ, ইট ইজ সামথিং ডিফারেন্ট।
হ্যাঁ সো উই গোনা ভেঞ্চার দ্যাট মানে এই ব্যাপারটা আর কিছুই না উই আর ট্রাইং টু রিয়েলি লুক অ্যাট দ্য ওয়েজ ইউ ক্যান কনভিন্স অ্যান অডিয়েন্স এটা হচ্ছে আমাদের একদম আলটিমেট গোল হ্যাঁ অলরাইট সো এর মানেটা এখানে কি বলছে যে পারসুয়েসিভ প্রেজেন্টেশনগুলো নর্মালি কী কাজে ব্যবহার হয় মানে একেবারে ছোটো দিক থেকে যদি দেখি আমরা দে আর ইউজ অ্যাজ সেলস স্পিচেস সেলস স্পিচ বুঝি তো না আমরা যে এটা কেনার জন্য আমি করছে তোমরা প্রায় দেখো ইউটিউবে রাইট যে ইসের শুরু হওয়ার আগেই দেখা যে কোনো একটা ইসের সম্বন্ধে আর কি চলে আসলো একটা বলছে এগুলোকে বলি আমরা সেলস স্পিচ অ্যাডভোকেসি স্পিচেস অ্যাডভোকেসি মানে কোনো একটা নিয়ে যেমন মনে করো এনভায়রনমেন্ট নিয়ে আমরা কথা বলছি বা ক্লিন ওয়াটার ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বা বৃক্ষরোপণ এগুলো নিয়ে কথা হচ্ছে দ্যাট ইজ ইয়োর অ্যাডভোকেসি হ্যাঁ অ্যাডভোকেট মানে কি নর্মালি আমরা লয়ার বুঝি বাংলাদেশে বাট এটা হচ্ছে কি কোনো একটা কজকে সাপোর্ট করা কোনো একটা কজ নোবেল কজ মহান একটা উদ্দেশ্যকে সাপোর্ট করা এটাকে আমরা বলি অ্যাডভোকেসি ফান্ড রেজিং বিভিন্ন ইসের কনটেক্সটে তোমার একটা কিছু কাজ করছে কেউ যে আপনি আসানেয়া মিশন আছে তারপরে এমনিও নর্মালি অনেক ইভেন্টের ক্ষেত্রে যে আমরা হ্যাঁ যে আমরা এরকম এটার জন্য টাকা তুলছি হ্যাঁ আচ্ছা তারপরে পলিটিক্যাল ক্যাম্পেইনিং এটা আমরা মোটামুটি সবাই জানি পলিটিক্যাল ক্যাম্পেইনিং যে পলিটিক্যাল কাজে এক ধরনের পারসুয়েসিভ স্পিচ কিন্তু আমাদের ওবামার স্পিচ দেখতে গিয়ে আমরা দেখব যে হাউ দ্যাট ইজ ডিফারেন্ট দেন আওয়ার্স হ্যাঁ মানে আমাদের পলিটিক্যাল লিডারে যে এই করে সেটা চেক কি হ্যাঁ দ্যাট ইজ অলসো ট্রু তাহলে হোয়াট হ্যাপেন্স পারসুয়েসিভ প্রেজেন্টেশনের এইখানে হচ্ছে সামারিটা দে রিকোয়ার এই স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ মানে অ্যাপ্রোচ হচ্ছে আমি একটা কাজ করব সেটার জন্য একটা নেয়া একটা হ্যাঁ আর স্ট্র্যাটেজিক হচ্ছে কৌশলগত মানে কি আমি টুলস ব্যবহার করব টেকনিক ব্যবহার করবো এগুলো নিয়ে আগে থেকেই করা আচ্ছা তারপরে এই ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দি অডিয়েন্স কীভাবে চিন্তা করছে অডিয়েন্সের মাইন্ডসেট কী এই জিনিসটা আমাকে বুঝতে হবে দেন দ্য অ্যাবিলিটি টু প্রেজেন্ট এ কম্পেলিং আর্গুমেন্ট ফর দি ডিজায়ার্ড আউটকাম মানে আমি এই জিনিসটা চাচ্ছি এটা করার জন্য আমি একটা ফোর্সফুল একটা আর্গুমেন্ট তৈরি করব ঠিক আছে সো দিজ আর দি থিং দ্যাট a persuasive presentation needs knowing the audience structuring the content using visuals effectively যা কিছু তুমি ব্যবহার করছো delivering with confidence you have to be very confident when you have to influence people তুমি নিজেই যদি shaky থাকো nobody is going to listen to you delivering adding interactivity মানে you have to really be exchanging with the audience and lastly ensuring your content is top notch মানে তোমার কন্টেন্টটা সুপারব হতে হবে ঠিক আছে so that's the end of our second chapter now let's go for our presentation of Obama's speech আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওবামা আমি যে 3টা প্রশ্ন দিয়েছিলাম তাই না যে উইল ডু অল দিস সর্ট অফ স্পিচ অ্যানালিসিস অল থ্রু আউট দিস সেমিস্টার হ্যাঁ এগুলোর সো ইউ ক্যান বিকাম অ্যান এক্সপার্ট অন দ্যাট অলমোস্ট হয়ে যাবা মানে দ্য ওয়ে আই উইল কম্পেল ইউ সো দ্যাট ইউ উইল বিকাম সাম এক্সপার্ট অন রেটরিক্স ঠিক আছে ওকে সো হু